কার সাথে তোমার বিয়ে হয়েছে জানো তুমি? কান্নারত মুখটা তুলে তাকালো তে। তাকাতেই কিছুক্ষণ হা হয়ে থাকলো। ধবধবে সাদা এক হুড়পড়ি তার সামনে দাঁড়িয়ে আছে, যাকে এক দেখায় সবার নজর কাড়বে। হাইট, ফিগার, বেশভূষা, রূপ দেখে যে কোনো মানুষ তার দিক থেকে চোখ ফেরাতে পারবে না। তে কান্না ভুলে অবাক হয়ে প্রশ্ন করলো, তুমি কি পড়ি? তের কথায় মেয়েটি অবাক হয়ে বলল, তোমার আমাকে পড়ি মনে হচ্ছে? তে সরল উত্তর, হ্যাঁ। কি সুন্দর গো তুমি। মেয়েটি ছোট একটি নিঃশ্বাস ফেলে আবারও বলল, কার সাথে বিয়ে হয়েছে তোমার জানো? বিয়ের কথা মনে পড়তেই তে আবারও টুকটে কেটে উঠল। কি ভয়ঙ্কর এক লোক। কালকের কথা মনে পড়তেই তের পুরো শরীর কাটা দিয়ে উঠল। শহর থেকে কিছু দূরে ফুলতলি নামে একটা গ্রাম। সেই গ্রামে বেড়ে ওঠা তের। সৎ মায়ের অত্যাচার নির্যাতন সহ্য করে বেড়ে ওঠা তের। বাবা থেকেও না থাকার মতোই। তের উপর বিশেষ কোনো গুরুত্ব নেই তার। সৎ মায়ের কথায় উঠে আর বসে। তের 6 বছর বয়সে মা মারা যায়। তখন থেকেই তের উপর শুরু হয় অত্যাচার। তের মাকে বিয়ে করার 2 বছর পরেই সুন্দরী রোজকে বিয়ে করে তের বাবা জ্যাকসন মির্জা। তখনও তের জন্ম হয়নি। বিয়ের কয়েক মাস পরেই রোজ কনসিভ করে আর তার সুন্দরী মেয়ের জন্ম হয়। নাম তার হানসুহি। হানসুহি যখন 4 বছর তখন তের জন্ম হয়। তেদের তখন যৌথ পরিবার। 2 চাচা সহ সবাই থাকতো মির্জা বাড়িতে। কিন্তু তের মা যিশু মারা যাওয়ার পর শুরু হয় অশান্তি। যায় যায় শুরু হয় ঝগড়া বিবাদ। রোজ বেগম আলাদা হতে চাইলে তের দাদি বাধা দেয়নি। সবাইকে যার যার ভাগ বুঝিয়ে আলাদা করে দিয়েছে। তবে মির্জা বাড়িতে এখন তার বড় চাচা থাকে। তের বড় চাচার নাম জুন, একজন স্কুল শিক্ষক। 2 ছেলে মেয়ে। বড় মেয়ে মিনা, মেয়ের বিয়ে হয়ে গেছে। সে এখন শ্বশুর বাড়িতে থাকে। আর ছেলে কাই বর্তমানে পড়াশোনার সুবাদে শহরে থাকে। বড় চাচা একজন শিক্ষক, সেই সুবাদেই তে এইচএসসি পর্যন্ত পড়েছে। পড়াশোনায় বেশ ভালো হলেও রোজ বেগম তাকে সবসময় কাজের উপর রাখে। তবুও নিজের চেষ্টায় আর চাচার সহযোগিতায় অনেক ভালো পরীক্ষা দিয়েছে সে। রেজাল্টও দিয়েছে, মোটামুটি ভালোই করেছে। কিন্তু রোজ বেগম তাকে আর পড়াবো না বলে দিয়েছে। সেদিন ছিল বৃহস্পতিবার। হাতের রান্না শেষ করে বেডে বসতেই হুড়মুড় করে রুমে ঢুকলো হানসুহি। এই তে শুনেছিস? কি আপু? কাল আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাও শহর থেকে। শুনেছি বিশাল বিশাল বড় লোক। তে ক্লান্ত ভঙ্গিতে মুচকি হাসলো। তাহলে তো অনেক চোখে থাকবে তুমি। হানসুহি তার কালার করা চুলগুলো নাড়তে নাড়তে বলল, সে আর বলতে, আমার মতো সেরা সুন্দরী বউ পেয়ে সে তো ধন্য হয়ে যাবে। তে বিড়বিড় করে বলল, ও আচ্ছা। কিরে, কিছু বললি? না। না তো আপু। শুন, মা বলল তোর এই কালাকুটি মুখ নিয়ে কাল মেহমানদের সামনে না আসতে। তে ছোট একটা নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা। এসব শুনে শুনে সে অভ্যস্ত। পরের দিন খুব আয়োজন চলছে বাড়িতে। তবে ভালো, তেকে এসব করতে হয়নি। উঁচু মেহমান, তাই উঁচু শেফ আনিয়েছে রোজ। কি সব ডিশ ফিশ করছে আল্লাহ মালুম। শুনেছি ছেলের বাবা মা আর ছেলে আসবে। এদিকে তে যখন আজ সুযোগ পেয়েছে, তখন আজ সে লম্বা একটা ঘুম দিবে। যে বাবা সেই কাজ। তাছাড়া আজ তেকে ভুলেও ডাকবে না রোজ, কালো ছায়া পড়ে যাবে এই ভয়ে। তে ভাবনা বাদ দিয়ে ঘুম দিল। গভীর এক ঘুম। আজ তার এত ঘুম পাচ্ছে কেন? তে বিছানায় শুতেই যেন গভীর ঘুমে তলিয়ে গেল। তের ঘুম ভাঙলো ভয়ঙ্কর কোনো আওয়াজ শুনে। চারদিকে তখন সন্ধ্যা প্রায়। তে ঘুম ঘুম চোখে এদিক ওদিক তাকিয়ে বসলো। রোজ বেগম ডাকছে তাকে। তবে রোজ বেগমের ডাকার আওয়াজের চাইতেও বেশি ভয়ঙ্কর শোনালো কোনো কিছু ভাঙার আওয়াজ। সেই আওয়াজে যেন প্রতিটি দেওয়াল কেঁপে কেঁপে উঠছে। তের ঘুম তখনও ছাড়ছে না। মনে হচ্ছে কেউ চোখের পাতা চেপে ধরে রেখেছে। তে ধরফর করে উঠে দরজা খুলতেই থ হয়ে যায়। রোজ বেগমের ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ বিদ্যমান। তে কি হয়েছে কিছু বুঝে ওঠার আগে রোজ বেগম তের হাত ধরে টেনে নিয়ে এলো বাহিরে। চারদিকে তখন সন্ধ্যা নেমেছে। খোলা উঠানে তখন আবছা আলো, কিন্তু তে দাঁড়িয়ে আছে একদম আলোর কাছে। তাই আলোর ছটা চোখে লাগতেই তে ঘুমন্ত চোখ জোড়া বন্ধ করে নিতেই শোনা গেল রোজ বেগমের ভয়ার্ত কণ্ঠে বলা কথা, এই যে তে যিশুর মেয়ে। কথাটা শুনেই যেন ভাঙচুরের আওয়াজ থেমে গেল। তে কি হচ্ছে না হচ্ছে কিছু না বুঝে চুপচাপ দাঁড়িয়ে আছে। চোখ তার এখনো বন্ধ। বন্ধ বলতে লাইটের প্রখর আলোতে এর চোখে লাগছে। তাছাড়া আজ তার ঘুম যেন এত কিছুর পরেও পিছু সরছে না। মাথা হ্যাং হয়ে আছে। তবুও তে বহু কষ্টে চোখ খুলে সামনে তাকাতেই নজরে এলো জ্যাকসনের রক্তাক্ত দেহ। চোখ মুখ দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। তে হতবাক হয়ে দৌড়ে বাবার কাছে যেতেই কোথা থেকে ছুটে এলো এক শক্তপোক্ত হাত। তের হাত ধরে টেনে দাঁড় করিয়ে ঠাস করে দুগালে 2টা চর বসালো। হঠাৎ পুরুষালী হাতের থাপড়ে তের মাথা ভো ভো করে উঠল। কি হচ্ছে কিছু বুঝে ওঠার আগে ভেসে এলো পুরুষালী গম্ভীর ভয়ঙ্কর কণ্ঠস্বর, তোকে কবুল বলে বিয়ে করছি। তার মানে এটা ভাবিস না তোকে বউ হিসাবে আমি মানছি।
তোর মতো মেয়ে আমার জুতা পরিষ্কার করারও যোগ্যতা রাখে না। হুট করেই এত কিছু হচ্ছে তার সাথে, এদের সব কথা তের কানে আসলেও মস্তিষ্কে ধরলো না। তার তো এখনো মাথা ভো ভো করছে। এরপর কি হলো তে কিছুই বুঝলো না। তেকে একটি চেয়ারে বসে মিনিটের মধ্যে কাজে বিয়ে পড়ানো শুরু করলো। তেকে কবুল বলতে বললেও তে থেকে কোনো রেসপন্স না পেয়ে হুট করে আবারও গালে ঠাস করে একটা চড় পড়তেই তে মাথা তুলতে চাইলে কেউ ভয়ঙ্কর আওয়াজে বলল, কবুল বল। তে আর চোখ তুলে দেখলো না। ভয়ের কারণে কবুল বলতেই লোকটি তাকে টেনে বাহিরে নিয়ে যেতে লাগলো। তের এতক্ষণে যেন হুঁশ হলো। গরুর মতো রেখে টেনে নিতেই তে ব্যথায় কুঁকিয়ে উঠল, যেন সে মানুষ না কোনো পশু। তের ভেতর পুরো কাঁপছে, মুখ দিয়ে টু শব্দটাও বের হলো না। শুধু যেতে যেতে দেখলো বাড়ির ভয়ঙ্কর অবস্থা। সবকিছু ভেঙে চুরে তছনছ হয়ে এদিক সেদিক পড়ে আছে। আর ঠিক উঠোন বরাবর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে জ্যাকসন। জ্যাকসনের দিকে তাকিয়ে তের হুঁশ আসতেই ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করছে, কিন্তু তাতে এক চুলও প্রভাব পড়ছে না টেনে নেওয়া ব্যক্তির উপর। তে এবার উপায় না পেয়ে জোরে কামড়ে ধরলো লোকটার হাত। কামড়টা জোরে না হলেও থেমে গেল লোকটি। থামার সাথে সাথে আবারও তের গালে থাপড় পড়তেই এবার তে জ্ঞান হারালো। পরপর কয়েকটা থাপ্পড় খেয়ে ঢলে পড়লো কারোর প্রশস্ত বুকে, কিন্তু অপর ব্যক্তিটি তেকে ধরলো না। ওকে সেভাবে বুকে থেকে কুলে তুলে ছুঁড়ে ফেললো গাড়িতে, যেন তে কোনো দুর্গন্ধ জাতীয় কিছু। পেছনের সিটে থেকে রেখে সামনে বসতেই গাড়ি স্টার্ট দিল জাঙ্কুকের পার্সোনাল পিএ লিন। ভয়ে শুকনো একটা ঠুক গেলে আর চোখে তাকালো জাঙ্কুক নামক ব্যক্তির দিকে। তীব্র তেজ তার চোখে মুখে। গা ছাড়া ভাব নিয়ে শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, এই উটকো ঝামেলা জিয়ন বাড়িতে ফেলে আসবি। আর মিসেস জিয়ন লুসিকে বলবি আমি আমার মায়ের কথা রেখেছি, বিয়ে করেছি আমি, দরকার পড়লে বউ সহ সার্টিফিকেট দেখাবি। লিন শুকনো ঢুক গেলে বলল, বস ভাবির তো বয়স কম, মানে 16 বছর। রেজিস্ট্রেশন তো কবুল তো বলেছে, ইটস এনাফ। জি বস। লিন আবারও শুকনো ঢুক গেলে পেছনে ফেলে রাখা মেয়েটার দিকে তাকালো। একদম ছুঁড়ে ফেলার মতো ছড়িয়ে রেখেছে তাকে। চুলে পুরো মুখ ঢাকা, পেছনের সিটে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। পায়ের গোড়ালি বেয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। মৃত মানুষের মতো জ্ঞানহীন হয়ে পড়ে আছে। ইস, বাচ্চা একটা মেয়ে এমন হৃদয়হীন মানুষের সাথে কিভাবে বেঁধে গেল। তের অবস্থা দেখে লিনের খারাপ লাগলো। লিন গোপনে একটা নিঃশ্বাস ফেলে আর চোখে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কানে ইয়ারফোন গুঁজে সিটে হেলান দিয়ে বসে আছে, যেন সে কিছুই করেনি। এতক্ষণ যে তাণ্ডব চালালো তাতে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই তার, বরং ভাবসাব দেখে মনে হচ্ছে কিছুই করেনি। সামনে দেখে গাড়ি চালা, আমি জানি আমি হ্যান্ডসাম, ছেলে হয়ে আমাকে এভাবে দেখে লাভ নেই। লিন হকচকিয়ে তাকালো জাঙ্কুকের দিকে। চোখ বন্ধ করেও কিভাবে সব বুঝে যায়। অবশ্য এই আর নতুন কি, তীব্র বুদ্ধিমত্তা তার। তুহান শুকনো ঢুক গেলে চুপচাপ গাড়ি চালাতে মন দিল। তবে পেছনে ফেলা বাচ্চা মেয়েটার প্রতি ভীষণ মায়া কাজ করলো তার। দোয়া করলো যেন জীবন বাড়িতে যেতে যেতে মেয়েটা বেঁচে থাকে। নির্মম হৃদয়হীন মানুষ জাঙ্কুক, মরে গেলে মিনিমাম দুঃখটুকু হবে বলে মনে হয় না। তের ঘুম ভাঙে সকালে তীব্র রোদের ঝলকানিতে। আদো আদো চোখ খুলে নিজেকে বিশাল বড় রুমে দেখে অবাক হয়। শরীর নাড়াতেই বুঝলো শরীরে বেশ ব্যথা করছে। তে উঠে বসতেই মনে পড়লো কালকের ঘটনা। ভয়ে ছিটকে উঠলো শরীর। জড়সড় হয়ে বসে আশেপাশে তাকিয়ে হু হু করে কেঁদে দিল তে। অজানা অজানা জায়গা। সে কোথায়, হুট করে কি হলো, কেন হলো, কে ছিল, আর ওই মানুষটা কে ছিল সে? তের মাথা ঘোরাচ্ছে, সবকিছু এলোমেলো লাগছে। তার উপর আবার পুরো শরীর ব্যথা টনটন করছে। তের নিজের ভাবনার মাঝেই সেখানে উপস্থিত হয় সুন্দরী এক রমণী। তেকে কাঁদতে দেখে বলে, কার সাথে তোমার বিয়ে হয়েছে জানো? তে ভাবনা থেকে বের হয়ে আবারও তাকালো সুন্দরী মেয়েটার দিকে। কান্না মিশ্রিত ভয়াত কণ্ঠে বলল, আমি জানি না আমি কোথায়, এটা কোন জায়গা, আমাকে কেন এখানে এনেছে? মেয়েটি কিছু বলার আগেই সেখানে উপস্থিত হয় একজন বয়স্ক মহিলা। বয়স বেশি হলেও বেশভূষা পরিপাটি। মহিলাটি ধীর পায়ে এগিয়ে এসে বসলো তের কাছে। তে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে গেল বেডের এক কোণায়। মহিলাটি তের মাথায় হাত বুলিয়ে বলল, কি নাম তোমার? তে ভয়ে আরো একটু সিটিয়ে গেল। ভয় পেও না, আমি তোমার দাদি হই। তে কিছুটা সাহস জুগিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমি কোথায়, আর আপনারা কারা? মহিলাটি একটু মুচকি হেসে তের মাথায় হাত বুলিয়ে বলল, আমি জিয়ন লুসি, আর এটা জিয়ন বাড়ি। তে যেন কিছুই শুনল না, ভয়ার্ত কণ্ঠে বিড়বিড় করে বলল, আমি বাসায় যাব। লুসি বেগম তের এত ভয় পাওয়া দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। লিন তাকে কালকের ঘটনা সব বলেছে। এতে তের এমন ভয় পাওয়া স্বাভাবিক ব্যাপার। রাতে মেয়েটাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে ভীষণ ভয় পেয়েছিল সে। জাঙ্কুকের উপর ভয়ঙ্কর রাগ হলেও জাঙ্কুককে কিছু বলতে পারেনি তিনি।
হাজার বললেও জাঙ্কুকের উপর কোনো প্রভাব পড়ে না। তাছাড়া জাঙ্কুক আসেনি জীবন বাড়িতে, শুধু দায়সারাভাবে কাজটা করে গেছে। লুসি বেগম নিজের ভাবনা সাইডে রেখে বলল, এটাই এখন তোমার বাসা। তুমি এখন জীবন বাড়ির একজন সদস্য। তোমার বিয়ে হয়েছে, তুমি এখন মিসেস জিয়ন জাঙ্কুক। কথাটা তের মস্তিষ্কে প্রভাব না ফেললেও কারোর বুকে প্রভাব ফেলল, বুকে ঠিক কাটার মতো বিঁধল। ফিয়ঙ্গি টলমল চাহনিতে শ্যামকালো মেয়েটার দিকে চাইল। না চাইতেও সেই মেয়েটার যা পেয়েছে সে তা মন দিয়ে চেয়েও পায়নি। তবে কাল লিন যা বলল তাতে তো মনে হলো শুধু নামেই জোড়া হয়েছে জিয়ন জাঙ্কুকের সাথে তের। মন জোড়া তো আর কখনো সম্ভব না। জাঙ্কুক যা করেছে শুধু বড়মার কথা রাখতে। কাল যা করেছে জাঙ্কুক তের সাথে তা তার ধারণার বাইরে ছিল। এতদিন শুনেছিল জাঙ্কুকের ভয়ঙ্কর হিংস্রতার সম্পর্কে, আর কাল বিধ্বস্ত অবস্থায় দেখে দেখে যেন হিংস্রতার প্রখরতা অনুভব করতে পারল। তাছাড়া তের মধ্যে এমন কিছু নেই যা জিয়ন জাঙ্কুককে আকৃষ্ট করতে পারে। ইয়ঙ্গি নিজের মনে কথাগুলো ভেবে তের দিকে আবারও তাকালো। তে লুসি বেগমের মুখে বিয়ের কথা শুনে থরথর করে কেঁপে উঠল। বিয়ে বিয়ে কথাটা মনে হতেই সেই মানুষটির তাণ্ডব বারবার চোখের সামনে ভেসে উঠল। মনে পড়ল কি ভয়ঙ্কর সেই তাণ্ডব, যেন হিংস্র পশু। আবছা আলোয় দেখেছিল বিশাল দেহি একজন পুরুষের বুকের অনেকখানি খোলা এলোমেলো শার্ট, শুধু এতটুকুই। চেহারা দেখেনি বলতে দেখার সুযোগই হয়নি। এক মুহূর্তের মধ্যেই তার জীবন বদলে গেল। একটা ঝড় এসে তাকে নিজের সাথে উড়িয়ে নিয়ে এলো এইখানে। তে হুট করেই চিৎকার করে উঠল, না না, ওই লোকটা আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। বলতে বলতে মাথা ঘুরে পড়ে যেতে নিলে শক্ত একটা হাত এসে ধরে ফেললো তাকে। হেই গার্ল, দিদুন, মেয়েটা তো জ্ঞান হারিয়ে ফেলেছে, মনে হচ্ছে ভীষণ দুর্বল। লুসি বেগম ব্যস্ত কণ্ঠে বললেন, ওকে শুয়ে দে সুগা। ইয়ঙ্গি, মেয়েটার জন্য খাবারের ব্যবস্থা করো, আমি ডক্টরকে কল করছি। ইয়ঙ্গি কিছুক্ষণ তের দিকে চেয়ে বেরিয়ে গেল। সুগা দেখে শুয়ে দিয়ে তাকালো তের মুখের দিকে। মায়াবী একটা মুখ, কান্নার কারণে মুখে এখন মুক্তর মতো দেখাচ্ছে চোখের পানি। সুগা বেশ কিছুক্ষণ তাকিয়ে কি মনে করে চোখ ফিরিয়ে নিল। একটু পরে ডক্টর এসে দেখে চেক আপ করে বলে, তে হুট করে হয়তো কোনো কিছুতে ভয় পেয়েছে, তাই এভাবে রিয়েক্ট করেছে। তাছাড়া শরীর বেশ দুর্বল, রক্তও বের হয়েছে প্রচুর, পায়ের ক্ষতটাও বেশ গভীর। খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিতে হবে, আর একদম ফুল বেড রেস্টে রাখতে হবে। ডক্টর চলে যেতেই জিনি বেগম বললেন, মেয়েটির জীবন এইভাবে ধ্বংস না করলেও পারতেন আম্মা। দেখলেন তো কি অবস্থা মেয়েটার। আপনার নাতি নিশ্চয়ই মেয়েটাকে সুমনে বিয়ে করে আনেনি। এমন একজন মানুষের সাথে তার জীবন বেঁধে দিলেন যার এই মেয়েটার প্রতি ন্যূনতম আগ্রহ কখনো হবে না। যেখানে ইয়ঙ্গি বলতে গিয়েও থেমে গেলেন তিনি। সংসার, হ্যাঁ সে তো দূরের কথা। লুসি বেগম তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি জানি না কি হবে, আমি শুধু আয়ুর কথা রেখেছি। তাছাড়া মেয়েটাকে ওই নরক থেকে জীবন বাড়িতে নিয়ে আসাই আমার উদ্দেশ্য ছিল, আর এই কাজ জাঙ্কুক ছাড়া কেউ করতে পারতো না। এমন তো না আমি চেষ্টা করিনি, কিন্তু জ্যাকসন, সে আমাকে বাধ্য করেছে তার জমকে পাঠাতে। জেনি বেগম তের মায়াবী মুখটা দেখে বলে, তবে বিয়েটা কি জরুরি ছিল? লুসি বেগম জেনির দিকে তাকিয়ে বলল, বললাম তো, আয়ুর শেষ ইচ্ছা পূরণ করার চেষ্টা করছি শুধু। জানি হয়তো আকাশ মাটি কখনো মিলবে না, কিন্তু আমি যিশুর মেয়েকে একটা সুন্দর জীবন দিতে চাই। ও আজ থেকে এই বাড়ির মেয়ে হিসাবে থাকবে, পড়ালেখা করবে। এরপর আমি আর কারোর কোনো কথা শুনতে চাই না। এর মাঝে কেটে গেছে 2 দিন। তে এখন অনেকটা সুস্থ হলেও তার মনে ভয় এখনো শেষ হয়নি। লুসি বেগম তের রুমে এসে দেখে তে বিছানার এক কোণে বসে গুটিসুটি মেরে আছে। তেইয়ং, তে চমকে উঠে সামনে তাকাতেই লুসি বেগমকে দেখল। তিনি নরম কণ্ঠে বললেন, কেমন আছো দিদি ভাই? ভালো। লুসি বেগম তের ভয়ার্ত মুখ দেখে বলল, তে তোমাকে এখানে আমি কেন এনেছি জানবে না? তে মায়াভরা দৃষ্টি তাকালো লুসি বেগমের দিকে। লুসি বেগম নিজে বেশ কিছুক্ষণ চেয়ে দেখল মিষ্টি একটা মুখ, তারপর বলল, ওই নরক থেকে এখানে তুমি ভালো থাকবে তাই। বাপ নামের একটা পিচ আসছে। আপনি কিভাবে জানলেন আমার ব্যাপারে? তে অবাক হয়ে তাকাতেই লুসি বেগম বলল, তেইয়ং, তুমি হয়তো এখনো ছোট, সব বলার সময় এখনো আসেনি। শুধু বলবো, যিশু চেয়েছে তুমি ওই নরক যন্ত্রণা থেকে মুক্ত হও। যিশুর স্বপ্ন ছিল ও খুব পড়াশোনা করবে, ও তো পারেনি। তুমি না হয় চেষ্টা করে মায়ের স্বপ্ন পূরণ করো। মায়ের কথা শুনে তের চোখ ছলছল করে উঠল। আপনি আমার আম্মুকে চিনেন? লুসি বেগম মুচকে এসে বলল, তোমার মা আমার আরেকটা মেয়ে ছিল। তে অবাক হয়ে বলল, মানে আপনি আমার আম্মুকে জানেন, তবে আমাদের বাসায় কখনো যাননি কেন?
তেকে কিছুটা স্বাভাবিক হতে দেখে লুসি বেগম বলল, আমি তো জানতামই না। যিশু কোথায় আছে? ও তো আমাদের উপর অভিমান করে চলে গিয়েছিল। শোনা গেল তের চটপটে গলার আওয়াজ। হয়তো মা নিয়ে কথা বলতে তার ভালো লাগছে। হবেই বা না কেন? রোজ বেগম তো তের মায়ের কোনো স্মৃতি রাখেনি তার বাড়িতে, না তার কথা কখনো ওই বাড়িতে বলা হয়। তে চটপটে গলায় বলল, আমার আম্মুকে আপনি বকেছিলেন তাই না? আম্মু আমাকে বকলে আমিও অভিমান করতাম খুব, একদম কথা বলতাম না। লুসি বেগম তের মায়াবী মুখটা হাত বুলিয়ে বলল, তুমি একদম মায়ের সাগর, ঠিক মায়ের মতো। এত মায়াবী মেয়েকে কেউ বকে? তের মুখে ফুটে উঠল বিস্তর হাসি। লুসি বেগম অবাক হলেও হাসলেন। মেয়েটা নিহাতি বাচ্চা একটা মেয়ে। এই মেয়েটার সাথে কতই না অত্যাচার করেছে ওরা। সে হয়তো দেরি করে ফেলেছে, মনে মনে এতদিন অনুতপ্ত হলেও সে পেরেছে আয়ুর কথা রাখতে। এটা জানে না জাগকের সাথে তের ভবিষ্যতে ঠিক কি হবে, কিন্তু সে তেকে একটা সুন্দর জীবন দিতে চাই। জানেন, আম্মু আমাকে ডাকতো এই নামে। আম্মু বলতো, কই রে আমার মায়াবী সাগরিকা কোথায়? কথাটা বলতেই তে হু হু করে কেঁদে উঠল। লুসি বেগম টেনে বুকে জড়িয়ে ধরলো তেকে। তার চোখেও পানি টলমল করছে। অভিমান করে এতটা দূরে সরে গেল মেয়েটা, যে এখন তার ধরা ছোঁয়ার বাহিরে, কিন্তু তার অংশকে সে আগলে রাখবে, যত্নে রাখবে। তের এই বাড়িতে প্রায় 4-5 দিন হয়েছে, তবে সে রুম থেকে বের হয়নি। লুসি বেগম অনেক করে বলেও তেকে রুম থেকে বের করতে পারেননি। ইয়ঙ্গি মাঝে মাঝে এসে তার সাথে কথা বলে যায়, যদিও ইয়ঙ্গির তেকে পছন্দ করার কথা না, কারণ তার ভালোবাসার মানুষের নাম জুড়েছে মেয়েটার সাথে। কিন্তু তের উপর হওয়া অত্যাচারের কথা শুনে ইয়ঙ্গির মনটা খারাপ হয়েছে। ছোট থেকে সে বড় হয়েছে সবার আদরে আর জীবনবাড়ির বিলাসিতায়। তাছাড়া আরও একটা ছেলে আসে তের সাথে দেখা করতে, সুগা। একা না, দাদির সাথে সেও মাঝে মাঝে আসে। বেশ মজার কথা বলে। তে তখন খিলখিল করে হাসে। আজ অনেকদিন পর তে রুম থেকে বের হয়েছে। ইয়ঙ্গি অনেক বুঝিয়ে থেকে বের করেছে রুম থেকে। তার কথাকথিত সে ভয়ঙ্কর রাক্ষস মানে জাংকুক এই বাসায় তেমন একটা আসে না। তেকে এখানে আনার পর একদিনও আসেনি। তে ইয়ঙ্গির কথা বিশ্বাস করে বাচ্চাদের মতো ইয়ঙ্গির হাত আঁকড়ে ধরে রুম থেকে বের হতেই নজরে এলো বিশাল বড় করিডর, একসাথে বেশ কয়েকটা রুম। তে কয়েক কদম এগোতেই থামলো ইয়ঙ্গি। বন্ধ দরজার দিকে তাকিয়ে বলল, এটা তোমার তথাকথিত সেই ভয়ঙ্কর রাক্ষসের রুম? তে চাইলো বিশাল দরজার দিকে। ইয়ঙ্গি আবারও বলল, তবে এই রুমে কারোর প্রবেশ নিষেধ। নিষ্ঠুর মানব সে, অনুভূতি কি জিনিস জানে না হয়তো। তে ইয়ঙ্গির কথায় কিছুটা কষ্টের আভাস পেল, তবে বেশি পাতা না দিয়ে ঝটপট পায়ে রুমের সামনে থেকে ভয়ে চলে যেতেই কারোর সাথে ধাক্কা খেয়ে চোখ বন্ধ করে নিল। আল্লাহ, পড়ে গেলাম রে। তের কথায় ইয়ঙ্গি আহাম্মক হয়ে গেল। কোথায় পড়েছে? সুগা ভাইয়া তো তোমাকে ধরে আছে তে, বলেই হেসে উঠল। এই যে ছোট শ্যাম পাখি, চোখ খুলুন, আপনি পড়ে যাননি। তে চট করে সুগাকে ছেড়ে দাঁড়াতেই হাসলো সুগা। সরি ভাইয়া, ইটস ওকে, সাবধানে চলাচল করবে। তে মুচকি হেসে বলল, ঠিক আছে। তের সুগা নামক মানুষটাকে বেশ ভালো লাগে। বাড়িতে সুগাই সবসময় হাসি খুশি মুখে কথা বলে তার সাথে, সবসময় মুখে যুক্ত থাকে মায়াবী হাসি। ইয়ঙ্গি বলল, চলো এবার তোমাকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাই। তে মুচকি এসে ইয়ঙ্গির হাত ধরে ধীরে ধীরে এগোতে লাগলো। সুগা ওদের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। ইয়ঙ্গি তেকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখানোর সময় খেয়াল করলো তে ভীষণ চঞ্চল। হয়তো তার চঞ্চলতা কোনো কারণে ঢাকা পড়ে চুপচাপ হয়ে গেছে সে, কিন্তু তে বেশ চঞ্চল বটে। হয়তো তার চঞ্চলতা প্রকাশ করার মানুষ পায়নি। হয়তো একদিন তার চঞ্চলতাই ছেয়ে যাবে পুরো বাড়ি। উপরের সবটা দেখানো শেষ করে নিচে নেমে থামলো দুজনে। ইয়ঙ্গি তের হাত ছেড়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো এক ভদ্রলোককে। আব্বু! ভদ্রলোক ইয়ঙ্গির মাথায় হাত বুলিয়ে আদর করে দিয়ে বলল, কেমন আছে আমার মাটা? খুব ভালো, তুমি কেমন আছো? আজকে আসবে সেটা তো বলনি। সারপ্রাইজ! কেমন দিলাম? সত্যি আমি ভীষণ সারপ্রাইজ হয়েছি আব্বু, তোমাকে ভীষণ মিস করেছি। আমিও আমার মাকে ভীষণ মিস করেছি। দূর থেকে তে বাবা মেয়ের ভালোবাসা দেখে ছলছল চোখে তাকালো। কি সুন্দর সম্পর্ক তাদের। তে ধ্যান ভাঙলো লুসি বেগমের কথাই। এক মা পেয়ে আরেক মাকে ভুলে যাচ্ছিস দেখছি। সেউন সাহেব মুচকি হেসে বলল, কি যে বলো না আম্মু, আমি তো আমার দুই মাকেই ভীষণ মিস করেছি। থাক হয়েছে। সেউন মুচকি হেসে জড়িয়ে ধরলো লুসি বেগমকে। হয়তো কিছু বলবে তার আগেই নজর গেল তের দিকে। কোমর ছাড়িয়ে লম্বা খোলা চুলের গোছা দেখে থম মেরে দাঁড়ালো সেহুন। এতক্ষণের হাসি খুশি মুখটা মুহূর্তে গম্ভীর হয়ে গেল। ওকে। সেহুনের কথাই লুসি বেগম ছোট একটা নিঃশ্বাস ফেলে বলল, ও তেহিয়ং। লুসি বেগম আগে কিছু বলবে তার আগেই
সেহুন বলল, যিশু, যিশুর মেয়ে? লুসি বেগম অবাক হলেও মুচকি হাসলো। হ্যাঁ, যিশুর মেয়ে, ঠিক মায়ের মতোই হয়েছে। তা আপনি ওকে নিয়েই আসলেন এই বাড়িতে আম্মা? তবে জাঙ্কুক যে সুবিধার না সেটা ভেবেছেন নিশ্চয়ই। ধ্বংসলীলা শুরু করার কি দরকার ছিল? লুসি বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মেয়েটা থাকাতে কি তোমাদের কোনো সমস্যা হচ্ছে? সেহুন তপ্ত একটা নিঃশ্বাস ফেলল। মায়াবী মুখটা দেখে এত বছরে ঢেকে রাখা সূক্ষ্ম ব্যথাটা আবার জলজল করে উঠল। তুমি জিজু আন্টিকে চেনো আপু? ইয়ঙ্গির কথায় সেহুন কিছু বলবে তার আগেই ভেসে আসলো একটা কণ্ঠস্বর। মায়ের মতো আবার কি ধ্বংস করতে এসেছে শুনি? থমথমে পরিবেশে সবার দৃষ্টি তখন দরজার দিকে। দরজায় সুন্দরী একজন মহিলা দাঁড়িয়ে, পরনে লাল খয়েরির মাঝে একটা গর্জিয়াস শাড়ি। বয়স হলেও রূপ লাবণ্য এখনো বিদ্যমান। দেখে মনে হচ্ছে কিছুটা বিদেশিদের মতো, সাদা ফর্সা। তে সবার কথায় আহাম্মকের মতো চেয়ে আছে। এর মাঝেই জেনি বেগম রুম থেকে বের হয়ে আসে। সেহুন আর মহিলাটিকে দেখে বলল, কখন এলে তোমরা? মহিলাটি এগিয়ে এসে বলল, এই এসেছি, তবে এসে এত বড় সারপ্রাইজ পাবো ভাবেনি। জেনি আর চোখে তাকালো তের দিকে। জেনি কিছু বলার আগেই মহিলাটি বলল, কি জন্য ওকে নিয়ে এসেছেন আপনি আম্মা? লুসি বেগম একবার সেহুনের দিকে তাকিয়ে বলল, এই বাড়ির বড় নাতবউ তেহিয়ং। জাঙ্কুক নিজে বিয়ে করে এনেছে তাকে। সেটা তো আপনিই করিয়েছেন, না হলে জাঙ্কুকের জন্য কি মেয়ের অভাব পড়েছে? এমন মেয়েকে জাঙ্কুক তাকিয়েও দেখবে না কখনো। তের চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। এসবে তার কি দোষ? সবাই কেন তাকে নিয়ে এত বাজে কথা বলবে? ন্যান্সি আরও কিছু বলতে গিয়েও সেহুনের গম্ভীর কণ্ঠে থেমে যায়। ন্যান্সি, তুমি হয়তো ভীষণ টায়ার্ড, রুমে যাও। ন্যান্সি নামের মহিলাটি এইটুকু কথায় আর কিছু হয়তো সাহস পেল না বলার। তবে কটমট করে তাকালো তের দিকে। তে তখনও কাছে। তার সাথে কি হচ্ছে, কেন হচ্ছে তা তার ধারণার বাহিরে। তবে তের আর দাঁড়িয়ে থাকার ইচ্ছে হলো না। কাঁদতে কাঁদতে উপরে উঠে গেল। चल दिए तुम कहाँ पे, देखो यहाँ के रास्तों में ही दिल खो रहा है। चल दिए तुम कहाँ पे, देखो मुस्कुरा के आँखों में ही दिल खो रहा है। লুসি বেগম দিয়ে যাওয়ার দিকে তাকিয়ে বলল, তোমরা কি শুধু আঘাত করতেই পারো? সেহুন তাকালো মায়ের দিকে, তবে কিছু না বলে উপরে চলে গেল। সেদিনের পর কেটে গেছে বেশ কয়েকদিন। তে সেদিনের পর আর রুম থেকে বাইরে যায়নি। যদিও ইয়ঙ্গি এসে অনেকবার বলেছিল বাইরে যেতে, মায়ের ওভাবে বলার জন্য সরিও বলেছে, কিন্তু তে যায়নি। হয়তো আবারও কারো তিক্ত কথা শুনতে যায়নি বলে। এমনিতেই তার জীবনটা তিক্ততায় ভরপুর। সময়টা তখন অনেক রাত। উদাস মনে তে তাকিয়ে আছে অদূর আকাশের দিকে। কোথায় ছিল আর কোথায় এলো? কেন এলো সে? এই প্রশ্নের উত্তর এখনো অজানা তার। তবে এটা তো এখানে এসে বুঝতে পেরেছে, এই বাড়ি বা এই বাড়ির মানুষের সাথে তার মায়ের কোনো পুরনো সম্পর্ক আছে। কিন্তু কি, কোন সম্পর্ক? তের মনে প্রশ্ন জাগলেও উত্তর নেই তার কাছে। এখন তার কি করা উচিত সেটাও জানা নেই তার। এক নরক থেকে মুক্ত হয়ে কোথায় চলে এসেছে? নাম না জানা রাজ্য। যে মানুষটার সাথে নাম জোড়া হয়েছে সে আদৌ মানুষ? এতটা খারাপভাবে রোজ বেগমও তাকে আঘাত করেনি। সেদিন তাকে পরপর যতটা আঘাত করেছে লোকটা, সব ভেবে তের চোখ ভিজে উঠল। মা, মা না থাকা দুনিয়ার সবচেয়ে বড় অভিশাপ। এই দুনিয়ায় মা ছাড়া কেউ আপন হয় না। কত বছর কেউ তাকে আদর করে জড়িয়ে ধরেনি, কেউ বলেনি আমি আছি তো, ভয় পেও না। কেউ তার যত্ন নেয়নি, কেউ মুখে তুলে খাবার খাইয়ে দেয়নি, কেউ ঘুমালে মাথায় হাত বুলিয়ে দেয়নি, অসুস্থ হলে কারোর বুকে মুখ গুজে দিতে পারেনি। ছোটবেলায় জ্বর হলে মায়ের বুকে মিশে থাকতো তে। মা পরম আদরে মাথায় হাত বুলিয়ে আদর করে দিত। এখন আর কেউ তার আঘাতে অস্থির হয় না, বরং এখন সবাই তাকে আঘাত করতে থাকে, কারণে অকারণে। তে আকাশের দিকে তাকিয়ে বলল, আম্মু, তোমার মতো কেউ আমাকে কি কখনো ভালোবাসবে না? তুমি কেন ছেড়ে গেলে আম্মু? কেন আমাকে নিয়ে গেলে না? কেন আমাকে তোমার মতো কেউ ভালোবাসে না? সবাই আমাকে বকে, মারে, কথা শোনায়। তুমি থাকলে আমাকে কেউ কিছু বলতে পারতো না। ফিরে আসো না আম্মু, প্লিজ। আমি এখানে থাকতে চাই না আম্মু। ও আম্মু, আমাকে নিয়ে যাও না তোমার সাথে। বলতে বলতেই তে ব্যালকনিতে বসে পড়লো। পারলে সে চিৎকার করে কান্না করতো, কিন্তু ওই যে মুখ চেপে কাঁদার অভ্যাস যে,
জোরে কান্নার আওয়াজ পেলে রোজ বেগম তার পিঠের ছাল তুলে ফেলতো। তাই তো মুখ চেপে চেপে কান্না করা এখন তার অভ্যাস হয়ে গেছে। তে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে আবারও তাকালো দূর আকাশে মিটিমিটি করে চলতে থাকা সেই তারার দিকে। অদ্ভুতভাবে তারাটি নিজ স্থান থেকে যেন খসে পড়তে শুরু করলো। তে অবাক হয়ে তাকিয়ে রইল খসতে থাকা তারাটির দিকে। তারাটি ঠিক কোথায় গেল তার জানা নেই, তবে পেঁচানো আর আকর্ষণীয় 3 তলা বিশিষ্ট বিল্ডিং এর পেছনে চলে গেল। তে একইভাবে অবাক হয়ে তাকালো সেই বিল্ডিং এর দিকে। অল্প জায়গায় 3 তলা বিশিষ্ট কাচের বাসাটা অনেক সুন্দর, তবে তে কখনো কাছে থেকে দেখেনি। যখন শুনেছে ওই বাসাটা জিয়ন জাঙ্কুকের, তখন থেকেই ওই বাসার দিকে তাকাতেই তার ভয় লাগে। বাসাটাকে তার গুহার মতো লাগে, তাকালেই যেন হিংস্র বাঘ বেরিয়ে আসবে। তে চোখ সরিয়ে নিতে গেলেও নিল না। আবছা আলোয় সিঁড়ি বেয়ে কাউকে উঠতে দেখে তে শুকনো ঢুক গিলল। ছায়াটা দানবের মতো লাগলো তার কাছে। ভয়ার্ত তে দোয়া পড়তে পড়তে ছুটে রুমে এসে বন্ধ করে দিল দরজা। ভূত টুত বলে বেশ ভয় পায় তার। তে দুঃখ ভুলে এখন ভয়ে জমে গেল। ঝটপট বিছানায় শুয়ে কম্বল মুড়িয়ে নিল নিজেকে। বিড়বিড় করে দোয়া পড়তে থাকলো। কান্নারত মুখখানায় এখন ভয় কাজ করছে। সে হয়তো বুঝলো না কারোর আগমন তার জীবনে দুঃখ ভুলিয়ে দিয়ে ভয় ঢেলে দিল। আমাকে এই বাসায় কেউ পছন্দ করে না দাদিমা। লুসি বেগম রুমে এসে বেশ কিছু শপিং ব্যাগ রাখতেই তের কথায় তাকালো তার দিকে। কে বলল? তে আমতা আমতা করে বলল, না আমি জানি। লুসি বেগম তের মাথায় হাত বুলিয়ে বলল, অতীতের তিক্ত স্বাদ এখনো হয়তো যায়নি। তে অবাক হয়ে বলল, কি? লুসি বেগম আবারও তের মাথায় হাত বুলিয়ে বলল, তোমাকে সবার কথা ভাবতে হবে না, তুমি শুধু নিজের কথা ভাববে। পড়ালেখা করে অনেক বড় হতে হবে তোমাকে। কাল থেকে তোমার কলেজে ক্লাস শুরু হবে, তুমি কলেজে যাবে কাল থেকে। প্রয়োজনীয় সব কিছু এখানে আছে। বলে লুসি বেগম চলে যেতে গেলে তে লুসি বেগমের হাত ধরে। লুসি বেগম তের ভয়াত মুখটা দেখে বলে, সব কিছু ভুলে নতুন জীবন শুরু করতে, সামনে তোমার বিশাল জীবন পড়ে আছে। ভুলে যাও সেদিনের ঘটনা, ভুলে যাও তুমি কারো বউ। তুমি এই বাড়ির মেয়ে হয়ে নিজের জীবনটা গুছিয়ে নাও। তুমি এখনো অনেক ছোট, সব বলে নতুন জীবনের সূচনা করো। তে লুসি বেগমকে জড়িয়ে ধরল। তিনি পরম আদরে হাত বুলিয়ে দিলেন তের মাথায়। তে কলেজের জন্য তৈরি হয়ে বসে আছে। কলেজের ড্রেস পরে মাথায় হিজাব বাঁধা। দাদি রুমে এসে দেখে রেডি হয়ে বসে থাকতে দেখে বলে, মাশাল্লাহ বেশ লাগছে তো, চলো নিচে নাস্তা করবে। তে ইতস্তত করে বলল, মানে আমি এখানে নাস্তা? লুসি বেগম মিষ্টি গলায় বলল, তুমি আজ থেকে নিচেই নাস্তা করবে সবার সাথে। কিন্তু কোনো কিন্তু নাতে, এসো। তে নিচে নেমে আসতেই দেখে সবাই যার যার মতো নাস্তা করছে। তেকে দেখে ইয়ঙ্কি বলল, এসো তে বসো, আজ তোমার কলেজের প্রথম দিন, ভাইয়া আমাদের ড্রপ করে দেবে। তে সবার দিকে একবার চেয়ে টেবিলে বসে। লুসি বেগম তের প্লেটে খাবার তুলে দিয়ে খেতে বলল। তে সবার দিকে একবার তাকিয়ে খাবার মুখে দিতেই হন্তদন্ত হয়ে ছুটে আসে লিন। লিনকে দেখে সবাই চমকে ওঠে। লিন সবার চমকানো মুখখানা দেখে বলে, গুড মর্নিং, সবাই আমাকে এভাবে দেখছেন কেন? ইয়ঙ্গি এক লাফে লিনের সামনে এসে বলে, জাঙ্কুক ভাইয়া কোথায়? জাঙ্কুক নামটা শুনেই তের খাওয়া থেমে গেল। ভয়ে ভীত হলো সে, আটকে আসতে চাইলো নিঃশ্বাস। লিন হকচকিয়ে তাকালো ইয়ঙ্গির দিকে। মেয়েটা অত্যাধিক সুন্দর, আর জাঙ্কুক বলতে পাগলও বটে। ভালোবাসে মেয়েটা, কিন্তু বস, এই বস তো বসই। ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কি হলো লিন ভাইয়া, বলুন না জাঙ্কুক ভাইয়া কোথায়? ইয়ঙ্গির কথায় কিছুটা মুখে হাসি টেনে বলে, আসলে বস তো জাঙ্কুক নিবাসে আছে, কাল অনেক রাতে ফিরেছে। কথাটা বলতে বলতেই কিছু ভাঙার আওয়াজে সবার দৃষ্টি আটকালো তের দিকে। লিন অবাক হয়ে তাকালো তের দিকে। মেয়েটা ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, মায়াবী মুখটা চুপসে আছে ভয়ে। ইস, বাচ্চা একটা মেয়ে, ভীষণ মায়াবতী। অথচ জাঙ্কুক তার বেলায়ও কত নিষ্ঠুর। পানির গ্লাসটা ভেঙে পড়ে আছে নিচে। কাবা কাবা হাতটা দেখে সবাই হয়তো কিছুটা আন্দাজ করলো। লুসি বেগম তের কাছে এসে বলল, জাঙ্কুক আসলেও এই বাড়িতে আসে না, তুমি ভয় পেও না তে। তে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। তার ভিতরে চলছে তুফান। কানে বাজতে থাকলো সেই দিনের কথাগুলো। সবাই হয়তো বুঝলো তের ব্যাপারটা, তাই সবাই এবার দৃষ্টি ঘুরিয়ে তাকালো লিনের দিকে। সবার দৃষ্টি তের দিকে থাকাকালীন ইয়ঙ্গি কিচেন থেকে কফি করে ফেলেছে ইতিমধ্যে। প্রিয় মানুষটার দেখা পাওয়া তার কাছে ঈদের মতোই আনন্দদায়ক। কত অপেক্ষা করে থাকে শুধু এক নজর দেখার জন্য। পাথরের মতো এই মানুষটিকে ছোট থেকে ভীষণ পছন্দ করে ইয়ঙ্গি। এই পছন্দ বা ভালো লাগা ধীরে ধীরে ইয়ঙ্গি নিয়েছে ভালোবাসায়। পাথর হৃদয়হীন মানুষটাকে সে ভীষণ ভালোবাসে। যদিও মানুষটার মনে তার জন্য কোনো অনুভূতি নেই, তবে সে ভালোবেসে জয় করতে চায় তাকে। ইয়ঙ্গির কফি নিয়ে বেরিয়ে যাওয়া দেখলো
লিন। মেয়েটার মন অনুভূতি সম্পর্কে ধারণা আছে তার, কিন্তু এটাও জানে জাঙ্কুকের মনে এসব কিছু নেই। ইয়ংয়ের মতো এত সুন্দরী মেয়ে যদি তার হৃদয় স্পর্শ করতে না পারে তবে সে নিঃসন্দেহে পাথর হৃদয়হীন। লিন আবারও দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাকালো তের দিকে। শুধু নাম শুনেই কেমন কাঁপছে মেয়েটা। কাঁপবে না কেন? জাঙ্কুকের সাথে তার প্রথম সাক্ষাৎকার তো ছিল ভয়ঙ্কর। কিছু খাবে কি আমার ছেলেটা? আমি কি বানিয়ে দেব? জেনের কথাই লিন তাকালো জেনের দিকে, ভদ্রতার সহিত বলল, বস যদি কিছু খায় তবে ইয়ঙ্গিকে অবশ্যই বলবে, আমাকে শুধু কফি আনতে বলেছে। জেনি নিরাশ চোখে তাকায়। নিজের সন্তানের সাথেও কত দূরত্বের সৃষ্টি হয়েছে তার। চোখের দেখাও দেখতে পায় না ছেলেটাকে। জেনি ছুটে গেল জাঙ্কুকের নিবাসে, যদিও সে জানে জাঙ্কুক নিষ্ঠুর। তোমার কফি। সদ্য গোসল করে শুধু টাওয়াল পরে বেরিয়ে আসতেই ইয়ঙ্গের কথায় পেছনে ফিরে তাকালো জাঙ্কুক। মিষ্টি রূপবতী একটা মুখ তার সামনে, সেই মুখে লেগে আছে লজ্জা মিশ্রিত মুচকি হাসি। যুবতী সুন্দরী মেয়ের এই হাসিটা যে কোনো পুরুষের মনে দাগ কাটবে, না চাইতেও আটকে যাবে মিষ্টি চাহনিতে। কিন্তু জাঙ্কুক সে নির্বিকার ভঙ্গিতে গায়ের শার্ট জড়াতে জড়াতে বলল, রেখে চলে যা। ইয়ঙ্গের মনটা খারাপ হলো জাঙ্কুকের কথায়, তবুও বলল, কিছু খাবে? আমি করে দেব। না, যেতে পারিস। ইয়ঙ্গি চেয়েও আর বেশি কথা বলতে পারলো না, কারণ জাঙ্কুক একবারের বেশি দুইবার কিছু বলা পছন্দ করে না। মন খারাপ করে বের হতেই ছুটে আসে জেনি। ছেলেকে কতটা দিন দেখে না সে। উৎফুল্ল হয়েই বলল, মাঝে মাঝে এখানে আসো যখন, বাড়িতেও তো যেতে পারো জাঙ্কুক। জাঙ্কুক কোনো কথা বলল না, চুপচাপ তাকিয়ে আছে কোথাও। দৃষ্টি তার খুব শান্ত। কফির কাপে চুমুক দিয়ে কঠিন কিন্তু শান্ত স্বরে বলল, ইয়ঙ্গি, তোর বড় মাকে নিয়ে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরে যা। জাঙ্কুক, তো আই সেড লিভ রাইট নাও। অপমানে জর্জরিত হয়েও ছেলেটিকে ছলছল নয়নে তাকালো জেনি। জাঙ্কুক, আই সেড লিভ, জাস্ট লিভ। পরের বার জোরে চিৎকার করায় কেঁপে উঠল পুরো বাড়ি। কফির মগটা খণ্ড বিখণ্ড হয়ে ছিটিয়ে পড়ল ফ্লোরে। ইয়ঙ্গি ভয়ে জেনিকে নিয়ে নেমে এলো। ইয়ঙ্গি কিছু বলার আগেই জেনি ছুটে গেল বাড়ির ভেতর। ইয়ঙ্গি অসহায় মুখে তাকিয়ে দেখলো বড়মার চলে যাওয়া। ভেতর থেকে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। এক পলক জাঙ্কুক নিবাসের দিকে চেয়ে নিজেও ভেতরে চলে এলো। থমথমে পরিবেশে সবাই খাওয়া শেষে যে যার মতো চলে গেল। তে এক কোণে ভয়ে এখনো তটস্থ হয়ে দাঁড়িয়ে আছে। ইয়ঙ্গি তের দিকে তাকিয়ে বলল, চলো, ভাইয়া অপেক্ষা করছে। ভাইয়া নামটা শুনেই তে চমকে ধরলো চেয়ারের মাথা। ইয়ঙ্গি তের মনোভাব বুঝে বলল, সুগা ভাইয়া দাঁড়িয়ে আছে, এসো, আমাদের লেট হচ্ছে। তে যেন হাত ছেড়ে বাঁচলো। কাঁধে ব্যাগ চোলাতে চোলাতে বলল, তুমি কি আমার সাথে বড় আপু? কি? আরে না, আমি ভার্সিটিতে পড়ছি। আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে সুগা ভাইয়া কলেজে যাবে। ও আচ্ছা। তে এটুকু বলেই আর কিছু বলল না। সকাল সকাল সবার মুডই খারাপ। তে মনে মনে শখানেক গালাগালি করলো জাঙ্কুককে। তে ব্যাগ নিয়ে গাড়ির কাছে আসতেই দেখে সুগা দাঁড়িয়ে আছে। তাকে দেখে মিষ্টি হেসে দরজা খুলে দিল। ইয়ঙ্গি ততক্ষণে মন খারাপ করে বসেছে পেছনে। কতদিন পর প্রিয় মানুষটা দেখা পেল, কিন্তু মানুষটা তাকে আশেপাশে থাকার সুযোগই দিল না। এদিকে তে সামনে সিটে বসতেই সুগা তার জায়গায় বসে গাড়ি স্টার্ট দেয়। দূর থেকে দৃশ্যটুকু দেখে কফির মগটা টেবিলে রাখলো জাঙ্কুক। হাতের কাগজটা দেখা শেষ করে লিনের উদ্দেশ্যে বলল, ছাড় দিলে কি ছেড়ে দেওয়া হয়? লিন হকচকিয়ে তাকালো জাঙ্কুকের দিকে। কথার মর্মার্থ না বুঝে বলল, জি বস। নাথিং। লিন শুকনো ডুব দিল। বসের মনে কখন কি চলে আল্লাহ মালুম। কাগজে কোনো ভুল থাকার কথা তো না, তাহলে বস কি ছাড়ার কথা বলল? গাড়ি চলছে আপন গতিতে। পিছে চুপচাপ বসে আছে তে। সুগা আয়নায় কাচুমাচু করে বসে থাকা মুখটা দেখলো। মায়াবী একটা চেহারায় স্পষ্ট চিন্তার ছাপ। গ্রাম থেকে শহর সম্পূর্ণ আলাদা, তবে তেকে দেখে ভালোই লাগছে। মার্জিত ভাবেই নিজেকে গুছিয়েছে। গাড়ি ইয়ঙ্গির ভার্সিটির সামনে এসে থামতেই ইয়ঙ্গি নেমে যায়। তেকে বাই বলে ঢুকে গেল ভেতরে। তে চুপচাপ ইয়ঙ্গি যাওয়া দেখলো। মেয়েটার মুখটা বেশ মলিন দেখালো। আবারও গাড়ি চলতে শুরু করলো। কিছুক্ষণ পরে গাড়ি ঢুকলো বিশাল বড় গেট দিয়ে। চারদিকে তার মতো ড্রেস পরা অনেক ছেলে মেয়ে ঘুরছে। পার্কিং এরিয়াতে গাড়ি রেখে তেকে নামতে বলে সুগা, নেমে এসো। তে ধীরে ধীরে নেমে আসলো গাড়ি থেকে। সুগা তের ভয়ার্ত মুখটা দেখে বলল, ভয় পাওয়ার কিছু নেই, সোজা গিয়ে ডানেই তোমার ক্লাসরুম। বলে সুগা চলে যেতে চাইলে তে খপ করে সুগার হাত ধরলো। সুগা চমকে উঠে চাইলো ধরে রাখা হাতের দিকে। তে কিছুটা ভয়ার্ত কণ্ঠে বলল, ভাইয়া আমার ভয় করছে। সুগা তাকালো তের দিকে। নতুন পরিবেশে ভয় পাওয়া স্বাভাবিক, তবে ভয়ে শ্যামরাঙ্গা মুখটা ভীষণ আদরে লাগলো তার কাছে। হাতটা এখনো ধরে আছে। সুগা অন্তরালে মুচকে আসলো। কোথাও তো ভালো লাগা ছেয়ে গেল তার। সুগা নরম কণ্ঠে বলল,
ভয় পাওয়ার কিছুই নেই তেয়ং, যাও। আপনি একটু আমার সাথে চলুন প্লিজ, সুগা একই স্বরে বলল। আমি গেলে সমস্যায় পড়বে তুমি, হাজারো প্রশ্নের জবাব দিতে হবে, তাই বলছি যাও, তোমার জন্যই ভালো। তে আর কিছু বলতে পারলো না, সুগার হাত ছেড়ে ধীর পায়ে হাঁটতে থাকলো। চারদিকে এত এত ছেলে মেয়ে, কিন্তু সব তার অজানা অচেনা। তের ইচ্ছে করছে কান্না করতে, নতুন জায়গায় মানিয়ে নিতে বেগ পোহাতে হচ্ছে তাকে। তে সোজা হাঁটতে হাঁটতে হুট করে ধাক্কা খেলো কারোর সাথে, থপ করে পড়লো ফ্লোরে। সরি সরি, তুমি ঠিক আছো? আমি সরি। তে কাপড় ছেড়ে বলল, সমস্যা নেই। তোমার কি লেগেছে? সরি গো, সরি। এতবার সরি বলায় তে ফিক করে হেসে বলল, কতবার সরি বলবে, থামো, আমার লাগেনি, আমি ঠিক আছি। মেয়েটি তের কথায় মিষ্টি হেসে বলল, হাই, আমি পার্ক জিমিন, তুমি? আমি কিম তেইয়ং। নতুন নাকি? কোথায় থেকে ট্রান্সফার হয়ে এসেছো? দেরিতে ভর্তি হয়েছি তাই। ও, জলদি চলো, আজ খারুস স্যারের ক্লাস আছে। কি স্যার? খারুস মানে জল্লাদ। কি স্যার, তাও আবার জল্লাদ? জিয়নমিন সুগা, শুনুনি ওনার নাম, একদম জল্লাদের মতো দেখতে। সুগা নামটা শুনে চমকে উঠল তে। সুগা মানে? নাকি আলাদা কোনো সুগা আছে? তের ভাবনার মাঝেই জিমিন তের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। রুমের ফাঁকা বেঞ্চে বসতেই জিমিন বলল, এত দেরিতে ভর্তি হয়েছে যে? আসলে আমি মানে, বুঝেছি, হয়তো কোনো সমস্যা হবে, থাক বলতে হবে না, চাইলে বলো, নাইলে না, তবে আজ থেকে তুমি আমি বন্ধু। তে জিমিনের চঞ্চলতা দেখে মুচকে আসলো, জিমিনও মুচকে আসলো। এর মাঝেই কেউ জিমিনের মাথায় চাপড় মেরে বলল, শালি, আমারে রাইকা আইজত কেলা, মাথায় মারিস কে? হিসুমিসু করলে কি হবে? মেয়েটি কিছু বলার আগেই তে জিমিনের কথায় খিলখিল করে হেসে উঠল। জিমিন আর মেয়েটা দুইজনই অবাক হয়ে দেখলো তেকে। এবার মেয়েটি ফট করে বলল, বাহ, তোমার হাসি তো সেই মাইরি, একেবারে ঝাক্কাস। জিমিনও মুচকি এসে বলল, সত্যি তোমার হাসি তো সেই, ক্রাশ খাওয়ার মতো। তে কিছু বলার আগেই সবাই হুড়মুড় করে রুমে ঢুকলো ক্লাসের সবাই। মেয়েটি তের পাশে বসতে বসতে বলল, এই রে, ক্রাশের ক্লাস, বাস না দিলেই হয়। জিমিন ভেঙচি কেটে বলল, জল্লাদ হাজির হলো, সালাম টুকু। তে দুজনের অভিব্যক্তি দেখে সামনে তাকাতেই তাজ্জব বনে গেল। সুগা ভাইয়া? হ্যাঁ, তের সুগা ভাইয়াই তাদের টিচার, যিনি একজনের কাছে জল্লাদ আর বাকি সবার নাকি ক্রাশ। হয়তো এই জন্যই তখন তার সাথে আসতে চায়নি। বড় চাচা স্কুলে শিক্ষক হওয়ায় বেশ ঝামেলার সম্মুখীন হয়েছিল তে। সবাই বলতো স্কুলে না এসে পাস, কেউ বলতো পেপার তো এমনিতেই পেয়ে যায়, আবার কেউ বলতো চাচা থাকে ট্যালেন্ট লাগে না। কতজনের তিক্ত কটূক্তি শুনেছে সে। এই তে, এই কি এত ভাবছিস? না কিছু না, ভাবছি জল্লাদটা এরকম হ্যান্ডসাম হয় কি করে? জল্লাদ হ্যান্ডসামই হয় বুঝলি, ইডেনের বিড়াল কোথাকার। ইডেনের বিড়াল মানে? জিমিন কিছু বলার আগেই ভেসে এলো গম্ভীর কণ্ঠস্বর, সবাই ক্লাসে মনোযোগ দিন। জিমিন কটমট করে বলল, দেখলি দেখলি। তে গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ক্লাসে মন দিল, তবে এদের আগামাথা কিছুই বুঝল না সে। ক্লাস শেষ হয়েছে প্রায় অনেকক্ষণ, আজ নাকি লাস্ট ক্লাস হবে না। জিমিন, তে আর ফেমিনা বসে আছে বিশাল গাছের নিচে। বসে না, বলতে গেলে রীতিমতো ঝগড়া করছে দুজন। এই এই, তুই আমার ক্রাশকে উলটপালট বলতে পারিস না। তোর ক্রাশ? হ্যাঁ, তোর ক্রাশ, আস্ত একটা বন মানুষ। একদম এসব বলবি না, বন মানুষ হবে তোর বর, আর তার বউ হবি তুই। খবরদার ফেমি, আমার হবু বর নিয়ে মন্তব্য করবি না। কোচ নাই তার, আর হবু বর, পিরিত। তে এতক্ষণ হাবার মতো এদের ঝগড়া দেখলেও এবার বলল, থামো দুইজনে। সুগা স্যারকে নিয়ে তোমাদের মাঝে কিসের ঝগড়া হচ্ছে? জিমিন কিছু বলার আগেই ফেমিনা বলল, আর বলিস না। সুগা স্যারের দুইটা থাপ্পড় খেয়ে উনি স্যারের উপর রাগান্বিত। তে অবাক হয়ে বলল, থাপ্পড়? ফেমিনা জিমিনের দিকে তাকিয়ে বলল, তুই তো এখন থেকে আমাদের বন্ধু, তোকে বলাই যায়। আসলে জিমিনের সাথে জিসানের ব্যাকআপের দিন জিমিন ছাদ থেকে লাফ দিয়ে মরতে যাচ্ছিল। ওই দিন সুগা স্যার জিমিনকে বাঁচাই, বেশি না, দুইটা থাপ্পড় দিয়ে পুরো কলেজের সবার সামনে অপমান করে। জিমিনের বাবা মা ভাইকে ডেকে কমপ্লেন করে। জিমিনের ভাই মানে লিয়ানজো ভাইয়া আবার সুগা স্যারের বন্ধু, তাই লিয়ানজো ভাইয়া জিমিনের দায়িত্ব সুগা ভাইয়াকে দিয়েছে। এদিক সেদিক হলেই কল চলে যায় লিয়ানজো ভাইয়ার কাছে, আর লিয়ানজো ভাইয়া ভাইয়ের সাথে রেডি থাকে। তাই জিমিন পছন্দ করে না সুগা স্যারকে। তে হতবাক হয়ে তাকালো জিমিনের দিকে, এরপর ফেমিনার দিকে চেয়ে বলল, জিসানকে? ফেমিনা বিরক্ত কণ্ঠে বলল,
ওই শালা আস্ত একটা শয়তান, শালা প্লে বয়। জিমিনদের সামনের বাসায় থাকতো, একসাথে একই স্কুলে পড়তো। সেখান থেকেই শুরু হয় প্রেম। এরপর দুইজনেই কলেজে ভর্তি হয়। বাট কলেজে উঠেই আরও সুন্দরী মেয়েদের সাথে নাকি তার গভীর সম্পর্ক হয়। এসব জানার পর জিমিন রেগে জিসানকে জেরা করে। তারপরে ওদের ব্রেকআপ হয়। তে অবাক হয়ে বলল, জিসান এই কলেজে পড়ে? না, অন্য কলেজে। তবে শুনেছি সে নাকি দেশের বাইরে চলে গেছে। শালা হারামি, জীবনে সুখী হবে না দেখিস। ফেমিনা রাগান্বিত স্বরের কথাটা শুনে তে জিমিনের দিকে তাকালো। মেয়েটা উদাস মুখে আকাশের দিকে তাকিয়ে আছে। সেও মায়ের জন্য যখন মনটা উদাস হয় আকাশের দিকে তাকিয়ে থাকে। যদিও তের প্রেম ভালোবাসার ব্যাপারে কোনো ধারণা নেই, তবে জিমিনের দিকে তাকিয়ে ছেড়ে যাওয়ার কষ্টটা বেশ অনুভব করলো তে। তার মাও তো তাকে ছেড়ে চলে গেছে। তে ধীর পায়ে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলো জিমিনকে। জিমিন থেকে জড়িয়ে ধরে ধীর গলায় বলল, ভুলেও কাউকে ভালোবাসবি না তে। বিশ্বাস কর, ছেড়ে যাওয়ার কষ্ট সহ্য করা কঠিন হয়ে যায়। তোদের সুগা স্যার সেদিন আমাকে অনেক অপমান করেছে, কিন্তু সে হয়তো জানে না ভালোবাসার মানুষকে না পাওয়ার কতটা কষ্টকর, বিচ্ছেদ কতটা কষ্টের। উনি কাউকে হয়তো কখনো ভালোবাসেনি, তবে আমি চাই উনিও কাউকে ভালোবাসুক, কিন্তু সে তার না হোক। সেও পড়ুক আমার মতো, ভেতরটা তারও ছাড়খার হোক, মৃত্যুর যন্ত্রণা ভোগ করুক। তে জিমিনের মাথায় হাত রেখে বলে, কাউকে বদদোয়া করা উচিত না জিমিন। আমি দোয়া করব তুই কোনো ভাঙচুর হৃদয়ের মানুষকে তোর মনে জায়গা দিবি, কারণ ভগ্ন হৃদয়ের দুজন মানুষই পারে দুজনের পথ চলার সঙ্গী হতে। জিমিনের চোখ বেয়ে গড়িয়ে পড়ল পানি। তীর আদরে হাত বোনানো যেন কষ্টগুলো বাড়িয়ে এসে হালকা হতে চাইছে মন। মেয়েটা কি জাদু জানি হয়তো। জিমিন কাঁদলো হয়তো কিছুক্ষণ। ষষ্ঠদশী মনের প্রথম অনুভূতি ছিল জিসান, চাইলেই কি ভোলা যায়? ফেমিনা চোখের পানি টলমল করছে। জিমিনের জন্য তারও খারাপ লাগে। নরম শান্ত মনের মেয়েটা কেমন কঠিন হয়ে গেছে আজকাল। ফেমিনা সব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেও এসে জড়িয়ে ধরলো দুজনকে। যত যাই হোক বন্ধু তো। দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখলো সুগা, যদিও ওদের কথা কিছু বুঝতে পারেনি। তবে জিমিনকে জড়িয়ে ধরায় কিছুটা অবাক হয়েছে, আবার এদিকে চিন্তামুক্তও হয়েছে। কারণ জিমিন যদি তের বন্ধু হয় তবে ভীত মেয়েটাকে নিয়ে তার চিন্তা করা লাগবে না। জিমিন একটু উগ্র হলেও লিয়াঞ্জোর বোন হিসাবে যথেষ্ট ভালো। সুগা দূর থেকে তিনজনের বন্ধুত্বের হাত করা দেখে মুচকে হাসলো। মনে মনে সেও জিমিনের মতোই ভাবলো, জাদু জানে নাকি মেয়েটা। মাত্র কয়েক ঘন্টায় জিমিনের মতো উগ্র জেদে মেয়েটাকে বন্ধ করে নিল। সুগা সব ভেবে হুট করেই তার বাম হাতের দিকে তাকালো। মনে পড়লো ভয় পেয়ে এই হাতটাই আঁকড়ে ধরেছিল তে। মুহূর্তটা মনে পড়তেই পুরো শরীর জুড়ে বয়ে গেল শীতল বাতাস। কলেজ শেষ করে দাদির পাঠানো গাড়িতে করে বাড়ি ফিরছে তে। দরজা দিয়ে প্রবেশ করতেই ড্রয়িং রুমে লুসি বেগমকে দেখে এগিয়ে গেল তে। লুসি বেগম তেকে দেখে মুচকে হাসলো, হাত বাড়িয়ে বলল, আয় এদিকে। কেমন কাটলো প্রথম দিন? তে শুরু থেকে সবটা বলতেই দাদি মুচকে হেসে বলল, সে কি সত্যি নাকি? তে হেসে বলল, একদম। কলেজে তোমার নাতনির প্রশংসায় পঞ্চমুখ সবাই, প্রায় মেয়েরই ক্রাশ, তবে জিমিন বাদে। ন্যান্সি তে আর লুসি বেগমের কথা শুনে এগিয়ে এসে গদগদ হয়ে বলল, দেখেছেন আম্মা, কলেজের কত শত মেয়ে পাগল আমার সুদর্শন সুপুরুষ সুপুত্রের জন্য। লুসি বেগম আর চোখে ন্যান্সি নামক রমণীকে দেখে বলল, তো তা তো অবশ্যই হবে। ন্যান্সি চটপট করে বলল, কিন্তু ছেলে তো বিয়ে করতে চায় না, বয়স তো কম হলো না। কত শত মেয়ে দেখালাম, পছন্দ হয় না। এই তুমি কাল থেকে সুগার উপর নজরদারি করবে, বুঝলে? কলেজে কারোর সাথে প্রেম টেম করে নাকি? তে হতবাক হয়ে তাকালো ন্যান্সির দিকে। তার সাথে কত সহজে কথা বলছে, অথচ সেদিন তার মাকে নিয়ে কত কথা বলল। যদিও বা সে জানে না তার মায়ের সাথে এই বাড়ির কী সম্পর্ক। লুসি বেগম বিরক্ত হয়ে বলল, তোমার ছেলে মানুষই আর যাবে না ন্যান্সি। সুগা বড় হয়েছে, তুমি কি এখন ছেলের উপর নজর রাখবা? কি বলেন আম্মা? নজর তো রাখতেই হবে। আমার লেডিস ক্লাবের রুনা মেয়েটার ছেলে এক বিদেশি মেয়ে তুলে এনেছে, দেখতে তো সেই, কারণ সে বিদেশি। কিন্তু রুনা তাকে বাংলা শেখাতে শেখাতে পাই আত্মরা হয়ে গেছে। আহারে বেচারি, মাঝে মাঝে তো নিজেও বাংলা ভুলে যাই। আমি কিন্তু ছেলের বউ নিব একদম রসগোল্লা টাইপ। ভুলে যদি কোনো চেঙ্গিস খানের মেয়েকে তুলে নিয়ে আসে তখন? তে বিস্ময়ে হতবাক হয়ে বলল, চেঙ্গিস খান? ন্যান্সি তের হতভম্ব হয়ে যাওয়া মুখ দেখে বলল, সে কি, তুমি চেঙ্গিস খানকে চেনো না? তে তাজ্জব হয়ে মাথা নাড়ায়, যার অর্থ সে জানে না। ন্যান্সি ঘষঘষে কণ্ঠে বলল, শোনো মে, আমি তোমাকে আরেকদিন এই বিষয়ে বিস্তারিত বলবো, এখন আমি যাই, একটা ফেসপ্যাক মুখে লাগানো বাকি। তে মাথা নাড়ে, যার অর্থ আচ্ছা। ন্যান্সি গত করতে করতে চলে যায় উপরে। তে হতবাক হয়ে ন্যান্সি যাওয়া দেখলো, এরপর তাকালো লুসি বেগমের দিকে। লুসি বেগম মুচকি এসে বলল,
ও একটু এমনই, তবে মনটা খুব ভালো। তে মুচকি হাসলো। রুচি বেগম তেকে ফ্রেশ হতে বলল। তে ফ্রেশ হয়ে আসতেই একজন খাবার দিয়ে গেল। তে নামাজ পড়ে খেয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। না চাইতেও চোখ গেল জাঙ্কুকের নিবাসে। শুনেছে জাঙ্কুক নাকি এখানে আসলেও এই বাসায় আসে না, তার নিবাসেই থাকে। ইয়ঙ্গি আপু আর দাদি ছাড়া কারোর সাথে কথা বলে না। হুট করে আসে, আবার নাকি হুট করেই চলে যায়। কোথায় যায়? তবে এই লোক কোথায় থাকে? তে নিজেই প্রশ্নে বেশ অবাক হয়। সে কেন ভাবছে ভয়ঙ্কর দানবটার কথা? যেখানে ইচ্ছে সেখানে থাকুক, আল্লাহ তাকে কখনো তার সামনে না আনুক।